ফারিও ওর আর রুমে যায়নি। সন্ধ্যা থেকে একটানা পড়ার পর টেবিল থেকে উঠে দাঁড়ায়। যুথি অনেকটা পড়া পড়ে ফেলেছে, এখন আর কিছুই মাথায় ঢুকছে না, তাই এখন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। যদিও খিদে লেগেছে, তবুও সে আজ নিচে নামবে না, আরিশের মুখোমুখি সে হবে না। কিছুক্ষণ পায়চারি করার পর তানিশার কথা মনে উঠতেই ওর ফোনটা হাতে নেয়, চটজলদি করে ফোন দেয় ওর নাম্বারে। কিছুক্ষণ রিং বাজার পরে রিসিভ হয় অপর পাশ থেকে। ওই জানু কি করস রে? এই তো মাত্র পড়ে উঠলাম। বাইদা, এটা কি তোর নাম্বার? হুম। তুই কি করছিস? আমি মাত্র পড়ে উঠলাম। আমি বুঝতে পারি না, তোর আর আমার সবসময় এত মিল হয় কিভাবে? জ্বর আসলে তোরও আসবে, তোর সর্দি হলে আমারও সর্দি হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় আমরা আগের কোন জন্মের যমজ বোন ছিলাম। তুই এইসব কথা বাদ দে, এখন বল তখন কে আসছিল? তানিশা ওকে সব বলো, শুধু বলো না আয়ানের কথাগুলো, কারণ যুথি যদি জানতে পারে আয়ান ওকে পছন্দ করে তো কাম হয়ে গেল। এমনিতেই সারাদিন তার মাথা খায় দু ভাইয়ের মধ্যে এক ভাইয়ের বউ করে আনবে, তাই আর বলতে গিয়ে বলল না। তানিশারও খুব ইচ্ছে ছিল ওর ভাইটা বড় থাকলে যুথিকে ওর ভাবি বানাবে, কিন্তু স্বপ্ন তো স্বপ্নই রয়ে গেল, কারণ ভাইটা যে অনেক ছোট। দু বান্ধবী আরও কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে যে যার মতো শুয়ে পড়ল। অন্ধকারকে কাটিয়ে বিশাল সূর্যটা উদিত হলো পৃথিবীর বুকে, চারদিকে সূর্যের আলোয় আলোকিত হলো। খানবাড়িতেও কর্তাদের খাওয়ানোর জন্য কর্তীরা রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। এমন সময় আরিশ ফুল রেডি হয়ে আয়ানকে নিয়ে বাসা থেকে বের হতে নিলে সানজিদা খান দৌড়ে এসে বললেন, আরিশ বাবা, তুমি কিছু খাবে না? আর এত সকালে তুমি কোথায় বের হচ্ছে? ইলেকশন নিয়ে একটু ঝামেলায় আছি, সেখানেই যাচ্ছি। খাবার খেয়ে যাও। না আম্মু, এখন খাওয়ার সময় পাবো না, বাহিরে গিয়ে খেয়ে নেব। আয়ান, তুমিও খাবে না? না বড় আম্মু, আমিও ভাইয়ের সাথে খেয়ে নেব, তোমরা বরং খেয়ে নাও। দুভাই আর দাঁড়ালো না, ব্যস্ত পায়ে হেঁটে গেল। তখন রেডি হয়ে যুথিও সিঁড়ি দিয়ে নামছিল। যুথিকে দেখে খাবার খেয়ে পরীক্ষা দিতে যেতে বললেন। যুথি আজ ভীষণ অবাক হচ্ছে, কত বছর হয়ে গেল তার বড় আম্মু তার সাথে হাসি দিয়ে কথা বলে না, আজ কত সুন্দর করে বলল। যুথিও দৌড়ে বড়মা যেই জায়গায় দাঁড়ানো সেখান থেকে একটা চেয়ার টেনে খেতে বসে বলল। দাও বড় আম্মু, খেতে দাও। সানজিদা খান বিরক্ত হলেন, তার রেশ ধরেই বললেন, যেটা খাবি ওখানে রাখা আছে, নিয়ে নে। অতি জ্যাম হওয়াতে সামনের গাড়িগুলো একে একে আটকে আছে, সবাই বিরক্ত বেশ। কিছুক্ষণ পরে জানা গেল সামনের রাস্তা আটকানো, সেখানে নাকি দুই পক্ষের মারামারি হচ্ছে এমপি ইলেকশন নিয়ে। সাধারণ অনেক মানুষ এটা শুনে ভয় পেয়ে যায়, সামনে এগোনোর সাহস কারোরই হলো না, গাড়ি নিয়ে চলে যাওয়ার সুযোগও হচ্ছে না, তাই যে যার গাড়ির ভেতর চুপচাপ সামনে কি হচ্ছে তা তামাশা দেখে যাচ্ছে। একসময় মারামারি থেকে তীব্র ঠাস ঠাস শব্দ শোনা যায়, এটা কোনো সাধারণ শব্দ নয়, গুলির শব্দ। ওখানে থাকা প্রায় মানুষই দোকানপাট বন্ধ করে যে যার বাড়ির উদ্দেশ্যে জীবন বাঁচানোর জন্য চলে যায়। প্রায় অনেক মানুষ চলে যাওয়াতে জায়গাটা পুরো জনশূন্য হয়। তখন গাড়ির ডিকির উপর উঠে পায়ের উপর পা তুলে আরিশ বলল, এত বছরেও আমাকে চিনলি না? সোজা আমার সাথে পাঙ্গা নিতে চলে আসলি? বিরোধী দলের নেতৃত্বের ছেলে আমান শিকদার বলল, দেখ আরিশ খান, তুই এত বছর দেশে ছিলি না, তাই আমাদের সম্বন্ধে তোর আইডিয়া নেই। এইবার ইলেকশনে আমরাই বিজয়ী হব, আর এতে কোনো বাধা আসলে তাকে। ওর বাকি কথা শেষ করতে না দিয়ে আরিশ গাড়ির ডিকির উপর দুপা উঠিয়ে আসন দিয়ে বসে বলল, তা আমি তো এত বছর দেশে ছিলাম না, তখন কেন তোরা এমপি হলি না? তখন হতে পারিনি, হয়নি, এখন হব। তোদের মনে সন্দেহ হয় না কিভাবে প্রতি বছর আমার বাবা নেতা পদদল থেকে চেঞ্জ হচ্ছে না? মানে? আরিশ খান যে কাজে নামে তা সফল করেই ছাড়ে, আর ক্ষমতা ক্ষমতা খেলা এটা আমার ছোট কালের নেশা। তোদের মতো চেলাপোলারা পারে শুধু বাড়তি ঝামেলা করতে। আরিশ খান, তুই কি আমাদের ভয় দেখাতে চাচ্ছিস? তোর কি মনে হয় শুধু ভয়? তাহলে কি তোদের নিয়ে আসা এতগুলো মানুষকে উড়িয়ে দিতাম? আমান কিছুটা ভয় পায় আরিশকে হাতের বন্দুকটা গোল গোল ঘোরাতে দেখে, তবুও ভয় আরিশকে বুঝতে না দিয়ে বলল, দেখ আরিশ খান, আমাদের কাজ আমাদের করতে দে, তাহলে আমরাও তোর পথে বাধা হব না। তুই এবার এমপি হবি। শুটের বাচ্চা,
নারীদের ব্যবসা করবি, তাও আমাদের খেতাব নিয়ে। আবার সেটা আমাকে জিজ্ঞেস করছিস? তোর জিভ টেনে যে এখনো ছিঁড়ে ফেলেনি, সেটাই তোর সাত পুরুষের কপাল। ভালোই ভালোই বলছি, জীবনটা অকালে হারাস না। এই পথ ছেড়ে দে। আরিশ খান, তুই এখনো নেটা হসনি। হয়নি, হয়ে যাব। তুই কি? দেখ, তোদের সাথে ফালতু কথা বলার টাইম আমার কাছে নেই। যে জন্য এখানে আসা, মেয়েগুলোকে ছেড়ে দে। যদি না দেই? ঠুস। আমান গুলি চালানোর শব্দ শুনে নিজের শরীরে এপাশ থেকে ওপাশে দেখতে থাকে। পুরো শরীরকে চেক করে স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ ও ভেবেছিল আরিশ গুলিটা ওকেই করেছে। তাই ভয়ে ভয়ে চোখ দুটো কোনোরকম আরিশের দিকে করে বলল, মেয়েগুলোকে ছেড়ে দিচ্ছি, কিন্তু তোকে আমি দেখে নিব। যা, দেখার পর যদি আরিশ খানের দড়ি দিতে পারিস তাহলে দিস। এখন চোখের সামনে থেকে ফট। আর নয়তো এবার গুলিটা মিস হবে না, ডিরেক্ট তোর বুকে লাগবে। আমান একে একে মেয়েগুলোকে আরিশের গাড়িতে তুলে দেয়। তখন রাস্তাটা অনেকটা খালি থাকায় রিক্সা করে যুথি তানিশা পরীক্ষা শেষ করে বাসায় আসছিল। তখন ওখানে এক জায়গায় অনেক মানুষকে দেখে রিক্সা থামিয়ে যুথি যায় ওখানে কি হচ্ছে দেখার জন্য। গিয়ে চোখে পড়ে আরিশ পিস্তল হাতে গাড়ির ডিকির ওপর বসে আছে। এটা দেখে আশপাশটা আরও একটু তাকিয়ে দেখল। অনেক লোককে দেখে মনে মনে এটা ভাবে বজ্জাত আরিশটা আবার কি কাণ্ড ঘটালো। তাই কৌতূহল নিয়ে ছুটে আরিশের সামনে গিয়ে কোমরে হাত দিয়ে বলল, এই যে আপনি এখানে কি করছেন, আর আপনার হাতে এটা কি? আরিশ যুথিকে এই স্থানে মোটেও আশা করেনি। একবার যুথির দিকে তাকিয়ে পর মুহূর্তেই মাথাটা কাত করে আমানকে দেখল। শকুনের দৃষ্টি নিয়ে ওদের দিকেই তাকিয়ে আছে। এটা দেখে আরিশ আবারও যুথির দিকে তাকায়। কিছুক্ষণ তাকিয়ে বাঁকা হেসে আমানের উদ্দেশ্যে বলল, তোরা না কতগুলো মেয়েকে পাচার করতে যাচ্ছিলি? দেখ, আমার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, দেখে তো মনে হচ্ছে একদম পিওর ভার্জিন। তোরা এই মেয়েকে বরং পাচার করতে পারিস। যুথি এটা শুনে দুপা পিছিয়ে যায়। একবার আরিশের দিকে তো একবার আমানের দিকে তাকিয়ে ঢোক গিলে বলল, আমি তো এখানে শুধু কি হয়েছে দেখতে এসেছিলাম, তাই বলে এখন আমাকে পাচার করে দেবেন? যুথি মুখটা ছোট করে বলল। আমান যুথির দিকে তাকিয়ে কিছু বোঝার চেষ্টা করলো। আসলে মেয়েটার সাথে আরিশের কোনো সম্পর্ক আছে কিনা, তাই আরেকটু বিষয়টা বোঝার জন্য ওদের দিকে এগিয়ে গিয়ে বলল, ঠিক আছে, আরিশ খান কোনো মেয়েকে নিজে থেকে পাচার কথা বলছে, ফিরিয়ে দেই কিভাবে? যুথি আরেকটু আরিশের কাছে এগিয়ে গিয়ে ভয়ে ভয়ে বলতে নিল, ভাইয়া, আমি আপনার ঠাস। আপনি আমাকে মারলেন। যুথি দু চোখ থেকে টপ টপ পানি গড়িয়ে পড়ছে। আয়ান, এই মেয়েকে আমার সামনে থেকে বিদায় কর, আর নয়তো এখানে আরো একটা লাশ পড়বে। আয়ান দৌড়ে যুথির কাছে এসে ওর এক হাত ধরে রিস্কার দিকে যেতে যেতে বলল, তুই এখানে এলি কিভাবে বোন? তাছাড়া যেখানেই ঝামেলা সেখানেই তোকে কেন আসতে হবে? নিজেও মরবি, সাথে আমাকেও মারবি? কিন্তু ভাইয়া, উনি... একদম চুপ কর। এখানে বসে আর একটা কথাও যেন তোর মুখ থেকে না আসে। গাড়ি করে দিচ্ছি, সোজা বাড়ি যাবি। যুথি আর কথা বাড়ালো না। কান্না করতে করতে তানিশার সাথে গাড়িতে উঠে পড়ল। ঠিকই আছে, তুই এখানে গেছিলি কেন? তোকে নিষেধ করেছিলাম না? তানিশা বলল। আমি কি বুঝেছিলাম ওখানে উনি ছিল? নাক টেনে টেনে বলল যুথি। তুই তো কিছুই বুঝিস না, দুটো খাস তারপর তো শিক্ষা হয়। আমি না হয় একটু ভুলেই করেছি, তাই বলে উনি আমাকে মারবেন? তানিশাকে চুপ করে থাকতে দেখে যুথিও গালে হাত দিয়ে চুপ হয়ে যায়। সারাদিন পার হয়ে গেল, ছেলেটা এখন পর্যন্ত বাসায় ফিরলো না। ফোন করছি তাও ধরছে না। আপনি একটু গিয়ে দেখুন না। বললেন সানজিদা খান। আমি গেলে কি তোমার ছেলে আসবে? সে তো আমার সাথে কথা পর্যন্ত বলে না। আয়ানকে ফোন দিয়ে দেখো ওরা কোথায় আছে। ওরা কেউ ফোন ধরছে না, আপনি একটু ব্যবস্থা করুন না। রাদিফ তো ফিরলো সেই কখন। ওকে গিয়ে বলো আমি ডেকেছি। আপনার কি মনে হয় রাদীপকে আপনার ছেলে সহ্য করতে পারে? আমি ওর মা, ওর মনে কি চলে একটু হলেও বুঝতে পারি। সে তো আমার সাথে কথা বলে না, তাহলে কি আমার সাথে আসবে? সাফন খান কিছুটা রাগী কণ্ঠে বলল। বারবার আপনি এক কথা বলছেন কেন? আপনি যেচে গেছেন আমার ছেলেটাকে একবারও মানানোর জন্য।
আমার ছেলেটা একটু রাগী, কিন্তু সে আপনাকে ভীষণ ভালোবাসে, সম্মান করে। সাফওয়ান খান দীর্ঘ নিঃশ্বাস ছাড়েন। উনি কোন মুখ নিয়ে ওনার ছেলেকে মানাতে যাবেন? সেদিন কি ওনার ছেলের কথা উনি শুনেছিলেন? একদমই শোনেননি, বরং সবার বিরুদ্ধে গিয়ে ছেলেকে শাস্তি দিয়েছিলেন। ওনার মনে পড়ে সেদিনের কথা। 7 বছর আগে রাদীপ যুথি ছাদে বসে খেলছিল। মূলত সেখানে আয়ান, ইভা, ফারি ও রোদ ছিল। মনি 3 বছরের থাকায় সে নিজের মায়ের কাছেই ছিল, আর বাকি সবাই মিলে এক জায়গায় বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। খেলতে খেলতে এক পর্যায়ে বোতলের মুখ রাদীপের দিকে পড়ায় সবাই মিলে ওকে ডেয়ার দেয়, এখান থেকে কাউকে কোলে নিয়ে তাকে পুরো ছাদে ঘুরতে হবে। ব্যাস, ডেয়ার দেওয়ার সাথে সাথে রাদীপ যুথির কাছে এসে ওকে কোলে তুলে নেয়, কারণ রাদীপ ওখানে সবার থেকে ওকে বেশি পছন্দ করত। তাছাড়া আরও বড় কারণ, ও সবার ছোট ছিল। 10 বছরের ছিল যুথি, 11 বছরের ছিল ফারি, 13 বছরের ছিল ইভা, 14 বছরের ছিল রোদ, 16 বছরের ছিল আয়ান, আর রাদীপ ছিল 20 বছরের। তাই পছন্দ অনুযায়ী রাদীপ যুথিকেই বেছে নেয়। কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটার পরেই আরিশও ছাদে আসে। ওরা সবাই ছাদে আছে এটা শুনে এসে তার বিয়ে করা বউকে অন্য কারো কোলে উঠতে দেখে মাথাটা রাগে আগুন হয়ে ওঠে। দাঁত কিরবির করে গিয়ে রাদীপের কোল থেকে থাবা মেরে যুথিকে নামিয়ে ওখানে বসে যুথির দুগালে ঠাস ঠাস দুটো থাপ্পড় মেরে ওর হাত ধরে টানতে টানতে ছাদ থেকে নিচে নিয়ে এসে সোজা ওর রুমে নিয়ে যায়, গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়। তুই আমার কি হোস? বোন হইতো। তোর সাথে আমার কিছুদিন আগে কি হয়েছিল? বিয়ে হয়েছিল। তাহলে তোর আর আমার সম্পর্কে কি হয়? কেন ভাই বোনের? আরিশের এমনিতেই মেজাজটা আগুন ছিল, এখন ভাই বোন শব্দটা শুনে দাঁত কিরমির করে। যুথির চুলের মুঠি পেছন থেকে শক্ত করে ধরে ঠোঁট দুটো চেপে ধরে বলল, স্বামী বুঝিস? স্বামী হই তোর, বিয়ে হয়েছে না তোর? তাহলে পরপুরুষের সাথে কি তোর? কেন ওর কোলে উঠেছিস? আমি কি ইচ্ছে করে উঠেছি? হিসকি দিয়ে কথাটা বলল। তুই কোলে না উঠলে কি তোকে জোর করে উঠাতে পারতো? আমাকে মারবেন না, সত্যি বলছি, আর কোনো দিন রাদীপ ভাইয়ের কোলে উঠবো না। করবো না, যাবো না, খেলবো না, এই কথাগুলো শুনতে শুনতে আমার মাথাটা ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু আজ আর আমি তোর এই কথায় ভুলছি না। আজ তোকে এমন শাস্তি দেব যা তোর মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে। আগুন চোখে কথাগুলো বলল। যুথি আরিশের কঠিন কথা শুনে জোরে জোরে কান্না করে বলল, আপনাকে আমার ভীষণ ভয় লাগছে, প্লিজ এইখান থেকে আমাকে যেতে দিন। আরিশ যুথির কান্নায় পাত্তা দিল না, নিজের মতন করে খাটের পাশে রাখা ছোট টেবিলের ডয়ার খুলে দাঁড়ালো, কিছু একটার মতো বের করলো। ডান হাতে নিয়ে বাম হাতের আঙুলের উপর এপিট ওপিট করে বাঁকা হাসলো, আর চোখে যুথির দিকে তাকিয়ে ডেভিল হাসি দিয়ে ওর একদম কাছে চলে যায়। এটা দেখে যুথি ভয় পেয়ে আরো 2 পা পিছিয়ে গিয়ে বলল, আমি 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 কিন্তু সবাইকে ডাকবো, জোরে জোরে চিৎকার করব, বলে দিলাম। ও আচ্ছা, তাই তো ডাক না, দেখি কে আজকে তোকে আমার হাত থেকে বাঁচায়। আমি ওনার সাথে কথা বললে আপনি সব সময় এমন করেন কেন? আয়ান ভাইয়াও তো আমার ভাই হয়, রাদীপ ভাইয়ের মতো। কই, আয়ান ভাইয়ের সাথে খেললে কথা বললে তো আপনি এমন করেন না। আরিশ সব কথা শুনল, তবে ওর কানে একটা কথাই বারবার বাজলো, ওনার সাথে শব্দটা। তাই তেড়ে গিয়ে পরপর 2 থাপ্পড় দিয়ে বলল, খুব শখ রাফিদের মতো ছ্যাঁচটাকে উনি বানানোর, তাই না? তোকে তো আমি। আরিশ বড় বড় নিঃশ্বাস ফেলে আবারও বলল, ওই তোকে কোলে নিয়েছিল, তাই না? তোর কোমর, তোর পেট, ওই নরম হাত স্পর্শ করেছিল, তাই না? ঠিক আছে, তোর যেই যেই জায়গায় স্পর্শ করেছে তোর সেই সব জায়গা আমি ছিন্ন ভিন্ন করে দেব। আরিশের কথাটা বলতে দেরি, কিন্তু যুথির পেটের কাছের জামাটা ছিঁড়ে হাতের ধারালো ব্লেড দিয়ে পোজ দিতে দেরি হলো না। পেট থেকে ঝরঝর করে রক্তের পাশাপাশি ব্যথা অনুভব করতেই যুথি চিৎকার করে ওর মা, বড় আম্মু, বড় আব্বুকে ডাকছে। ছোট্ট হাত দিয়ে পেটের কাটা জায়গায় চেপে ধরে অবরত জোরে জোরে কান্না করছে। যুথির চিৎকার শুনে রাদীপের পাশাপাশি বাড়ির প্রত্যেকটা মানুষ আরিশের বন্ধ দরজার সামনে জড়ো হয়। ভেতর থেকে যুথির কান্না ও চিৎকার শুনে সানজিদা খান বলেন, আরিশ, দরজা খোলো, মৌকে বের করো, ও চিৎকার করে কান্না করছে। আরিশ, তুমি একদম ওর গায়ে হাত দিবে না। ওনার পাশাপাশি সাফওয়ান খানও ডাকাডাকি শুরু করলেন,
কিন্তু আরিশ দরজা খুলল না, বরং জুথির পেটে পোজ দিয়েও শান্তি হয়নি ওর। পরপর দুটো পোজ বসায় জুথির পেটে। জুথির আবারও চিৎকার শুনে আরিশ ড্রয়ার থেকে কস্টেপ বের করে ওর মুখে লাগিয়ে দেয়, সাথে জুথির চুলের মুঠি পেছন থেকে শক্ত করে ধরে শাসিয়ে বলল, এখন তো শুধুমাত্র পেট কাটলাম, তোকে তো এখন আগুনে পুড়বো। পেটের কাটা জায়গাগুলোতে তীব্র ব্যথা ও সেই স্থান থেকে রক্ত ঝরে জুথির হাত জামাসহ সমস্ত পেট রক্তে লাল হয়ে গেছে। ওর মুখে টেপ থাকায় কোনো কথা বলতে না পারায় শব্দ করে আরিশকে বোঝানোর চেষ্টা করলো সে যেন তার সাথে এমনটা না করে, কিন্তু আরিশ শুনছে না। উন্মাদের মতো লোহা মেজ দিয়ে গরম করে জুথির হাতের তালুতে চেপে ধরে। জুথি ব্যথায় চিৎকার পর্যন্ত করতে পারছে না, চোখ দুটো দিয়ে শুধু অনবরত পানি ঝরছে। জুথির অসহায় চোখ দুটো আরিশের দিকে তাকিয়ে আছে। একসময় মুখে টেপ লাগানো থাকায় পাশাপাশি অতিরিক্ত কান্নার জন্য নাকে সর্দি আটকে যায়, যে কারণে শ্বাস নিতে না পারায় হাতের ব্যালেন্স ছেড়ে দিয়ে সেন্সলেস হয়ে মেঝেতে পড়তে নিলেই আরিশ তার মৌয়ের রক্তাক্ত শরীরটা বুকের সাথে আঁকড়ে ধরে। ওর দিকে তাকিয়ে দেখে তার বাচ্চা বউটার রক্তে পুরো শরীর মাখো মাখো হয়ে গেছে। ওর রাগ কিছুটা কমে আসে, চোখ দুটো স্থির হয় যখন দেখে তার মৌয়ের কান্নারত চুপসে যাওয়া মুখখানা। আরিশ জুথির মুখ থেকে কস্টেপটা খুলে দেয়, ওভাবে কিছুক্ষণ তাকায় আদলের দিকে। তখন নিভে যাওয়া রাগটা যেন আবারও মাথায় টনক নড়ে ওঠে। প্রতিবার তার অবুঝ বউটাকেই মার খেতে হয়, আজ রক্তাক্ত হলো ওর জন্য, এর মাসুল ওকেও দিতে হবে। ওর ফোঁস করার মধ্যে দরজা ধাক্কানোর শব্দটা আরও তীব্র হয়। বাহির থেকে সবার আহাজারি শোনা যায়, আরিশ মেয়েটাকে মারিস না। একসময় আরিশ তীব্র রাগ নিয়ে দরজাটা খুলে দেয়। দরজা খুলে আরিশকে দেখে সবাই হতভম্ব হয়ে যায়। হাতে রক্ত লেগে আছে, চুলগুলো অগোছালো, চোখ দুটো লাল। এটা দেখে জুথির আম্মু, আরিশের আম্মু, রাদিফের আম্মু সবাই রোমের মধ্যে ঢুকে পুরো বাকরুদ্ধ হয়ে যায়। সাজিদা খান জুথির বেহাল অবস্থা দেখে তেড়ে গিয়ে আরিশকে পরপর দুটো ঠাটিয়ে থাপ্পড় দেয়। থাপ্পড় খেয়ে আরিশের ভাবান্তর হলো না, ক্রোধ নিয়ে তখনও রাদিফের দিকে তাকিয়ে আছে। সাফন খান ওই রুমে আর দাঁড়ালেন না, জুথিকে কোলে নিয়ে হাঁটলেন হসপিটালের উদ্দেশ্যে। ওনার সাথে আয়ানও গেল, সাথে রাদিফও গেল। ওরা যাওয়াতে জুথির আম্মু চোখের পানিটা মুছে আরিশের রুম থেকে বেরিয়ে যায়। সবার চোখেই পানি, শুধু পানি নেই আরিশের চোখে। ও তখনও নিচের দিকে নাক ফুলিয়ে তাকিয়ে আছে। তখন সানজিদা খান চেঁচিয়ে বললেন, তুমি কি জানো আর এইটুকু মেয়েকে আঘাত করতে কিভাবে পারলে তুমি? তুমি আর কি কি করবে আরিশ? তুমি কি এখন মেয়েটাকে পৃথিবী থেকে বিদায় করতে চাও? কেন এমনটা করছো? তোমার অতিরিক্ত জেদের কারণে আমরা বাচ্চা মেয়েটাকে তোমার মতো 20 বছরের ধামড়া ছেলের সাথে বিয়ে দিয়েছি, শুধু মেয়েটার প্রতি তোমার অত্যাচারের জন্য। কিন্তু এতেও তোমার অত্যাচার কমেনি, বরঞ্চ বেড়েছে। আর আজ তুমি তার সব কিছুর লিমিট ছাড়িয়ে গেছো। আমার তো ভয় হচ্ছে মেয়েটা আদৌ বাঁচবে কিনা। আর আজ যদি ওর কিছু হয়ে যায় না আরিশ, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। আরিশ চুপ করে মায়ের কথা শুনল, কারণ সে তার গুরুজনদের ভীষণ সম্মান করে। তাই ওভাবে নিচের দিকে তাকিয়ে বলল, ও আমার বউ হয়ে কেন পরপুরুষের কোলে উঠবে? কেন পরপুরুষের দিকে তাকাবে? ও কেন রাদিফের সাথে খেলবে? ও শুধু আমার দিকে তাকাবে, আমার সাথে কথা বলবে, আমার সাথে ঘুমাবে। আর যদি ও সেটা না করে, পরপুরুষের সাথে হেসে হেসে কথা বলে, তো এর চেয়েও খারাপ অবস্থা হবে। ওকে এই পৃথিবীতে বাঁচতে হলে সম্পূর্ণ শারীরিক মানসিকভাবে আমার হয়ে বাঁচতে হবে, আর নয়তো ওকে মারবো, আমি নিজেও মরবো। তবে আমাদের মাঝে যদি থার্ড পার্সন ঢোকার চেষ্টা করে, তো তাকে সবার আগে পৃথিবী থেকে বিলুপ্ত করব। বলে সানজিদা খানকে আর কিছু বলতে না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সানজিদা খান ছেলের এমন বেপরোয়া কথায় কিছুটা অসন্তুষ্ট হন, সাথে ছেলের চলে যাওয়া দেখে কিছুটা ভয়ও পান। এখন আবার কি নতুন কাণ্ড ঘটায়? ঘড়ির কাঁটা টিকটিক করে পার হয়ে গেছে ঘণ্টাখানিক সময়। ততক্ষণে হসপিটাল থেকে ফোন আসে জুথির জ্ঞান ফিরেছে, এখন সে খানিকটা সুস্থ। বিকালের দিকে নাকি বাড়ি নিয়ে আসতে পারবে। জ্ঞান ফিরেছে শুনে আরিশ আর দাঁড়ায়নি, তার মৌকে আনতে চলে গেছে হসপিটালে। আরিশকে হসপিটালে জুথির কেবিনের দিকে যেতে দেখে সাফন খান আরিশের সামনে গিয়ে কঠিন কণ্ঠে বললেন, তুমি এখানে কেন এসেছো? তোমাকে কি আমরা আসতে বলেছি? আমার বউ আমি নিতে এসেছি, এখানে আমাকে কে আসতে বলবে? ওকে নেওয়ার হলে আমরা নেব,
তুমি চলে যাও। আরিশ ওর বাবার কথায় তেমন পাত্তা না দিয়ে কেবিনে